এই প্রথম নওদার আমতলায় 2019-এর লোকসভা নির্বাচন বিষয়ে আলোচনার লড়াইয়ে বসেছিল 4টি দলের প্রতিনিধি ও একজন নিরপেক্ষ প্রতিনিধি। মুখোমুখি আলোচনা লোকসভা 2019। আমরা আজকে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা ব্লকের আমতলায়। আমরা শুরুতেই পরিচয় করে নেব। আমাদের আজকে আলোচনায় এসে উপস্থিত হয়েছেন আমার ডান দিকে আছেন বাদশা জাহাঙ্গীর, আমতলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। আমার ডান দিকে আছেন শ্রমিক মণ্ডল, সিপিএম এর নেতৃত্ব। আমার পাশে আছে সুজয় বিশ্বাস, কংগ্রেসের নেতৃত্ব। আমার বাম পাশে আছে টিএমসি পক্ষে নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ। আমার বাম পাশে আছেন হাবিবুর রহমান, পিএসইউ জেলা সম্পাদক। আরএসপির পক্ষ থেকে পিএসইউ ছাত্র সংগঠনের হাবিবুর রহমান। সিপিএম এর পক্ষ থেকে আছেন শ্রমিক মণ্ডলের কাছ থেকে। আপনারা কোন ইস্যু ভিত্তিতে আপনাদের মুর্শিদাবাদ জেলায় বা জাতীয় রাজনীতিতে আপনারা এখন ভোট প্রচারে করছেন বা ভোট চাইছেন? প্রথমত হচ্ছে সারা দেশ জুড়ে বামপন্থীরা, মূলত কৃষক, অসংগঠিত ক্ষেত্রের মানুষ, তাদের যে অর্থনৈতিক দাবি দেওয়া সেটা তাদের সারা বছরের লড়াই। এই নির্বাচনের পার্সপেক্টে যেটা মুখ্য হয়ে উঠেছে আমাদের দেশের ক্ষেত্রে, যে আগামী দিনে আমাদের দেশে এই সাম্প্রদায়িক শক্তি তারা দ্বিতীয়বার ক্ষমতায় আসবে, এটা জাতীয় স্তরের প্রধান ইস্যু। পাশাপাশি আরেকটি ইস্যু হচ্ছে যে আমাদের রাজ্যে যারা গণতন্ত্র ভীষণভাবে ব্যাহত, সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা যাবে কিনা, এই দুটো মুখ্য ইস্যু, সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্র, এই দুটো ইস্যুই আমাদের এখানকার নির্বাচনের প্রধান প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা পেয়েছি টিএমসির পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে বিশ্বজিৎ ঘোষ। আপনাদের ইস্যু জাতীয় থেকে রাজ্যে এবং জেলাতে দুটো ইস্যু আপনাদের? আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি দেখা যাচ্ছে, তার মধ্যে ঠিক 5 বছর আগে আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, সেই বিজেপি সরকার, মোদীজির সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন পালন করতে ব্যর্থ হয়ে গেছে এবং ধর্মীয় রাজনীতির মধ্য দিয়ে পুনরায় কেন্দ্রে ফেরার চেষ্টা করছেন। কিন্তু বিগত যে সমস্ত রাজ্যগুলো ভোট হয়ে গেল, জাতীয় দল হিসাবে বিজেপি ধরাশায়ী মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি বিরোধী যে সমস্ত দল মমতা ব্যানার্জির ছত্রছায়ায় একছত্র হয়েছে। একভাবে আমাদের বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে কেন্দ্র করেই আমরা এগিয়ে চলেছি এবং ভারতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে যে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে না। আঞ্চলিক দলগুলো মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী পদের চেষ্টা চলছে। জাতীয় রাজনীতির ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা ছিল কংগ্রেসের। আপনাদের মূল ইস্যু কি জাতীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে? আমাদের মূল ইস্যু বলতে এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন, এটা গোটা ভারতবর্ষের মানুষই জানে। আমাদের যে মূল ইস্যু জাতীয় ক্ষেত্রে, যে মূল ইস্যু এবার নির্বাচনে, সেটা হচ্ছে ভারতবর্ষে 2014 সাল থেকে একটা সাম্প্রদায়িক দল কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে এবং সেই দল যেভাবে একটা সম্প্রদায়কে কাজে লাগিয়ে গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে পরে গোটা ভারতবর্ষে কংগ্রেসই একমাত্র শক্তি, যে শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে। এটা হলো জাতীয় ক্ষেত্রে। রাজ্যের ক্ষেত্রে তথা আমরা লোকালি আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে আমাদের আরো একটা অন্যতম ইস্যু হচ্ছে যে আমরা জানি যে ভোটাধিকার মানুষের হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার গত পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমরা স্থানীয়ভাবে আমাদের এই বছর আমাদের যেটা প্রধান ইস্যু, যে মানুষের এই অধিকারকে আমরা ফিরিয়ে দেবো। কংগ্রেসের মূল দাবি যে যে অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই অধিকারকে আমরা মানুষের কাছে ফিরিয়ে দেবো। রাষ্ট্র সম্পর্কে আপনার সবচেয়ে ধারণা আছে, এই যে ইস্যু, বিভিন্ন দলের যে ইস্যু ভিত্তিক যে লড়াই, সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিতে ইস্যুগুলো কি থাকা দরকার ছিল ওনাদের সাথে একমত?
না, এবার যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে দুভাগে ভাগ করা যায় যে ব্যাপারটা। জাতীয় স্তরে মোটামুটিভাবে যেহেতু সব দল দুটো ভাগে ভাগ হয়ে গেছে বলা যায়, যদিও একটার বিরুদ্ধে একটা লড়াই হচ্ছে না, তবুও সাধারণভাবে শাসক দলের বিরুদ্ধে সব দলই চলে গেছে, শাসক বিরোধী মোটামুটি আড়াআড়ি ভাগ হয়ে গেছে। সেই ক্ষেত্রে বিরোধীদের যে ইস্যু সেটা হচ্ছে সাম্প্রদায়িকতাবাদী রাজনীতি আর দুর্নীতি। কারণ এই সরকারের আমলে অনেক রকমের দুর্নীতি কেলেঙ্কারি হয়েছে, তা নিয়ে বিরাট হইচই পড়েছে এবং অনেক ক্ষেত্রে এটা তো মনে করিয়ে দিচ্ছে রাজীব গান্ধীর আমলে 84 সালে উনি ক্ষমতায় আসার পর যে একটা গোফোর্স কেলেঙ্কারি হয়েছিল, মানে তার তুলনায় এই সরকারের আমলে একটা বিরাট কেলেঙ্কারি, রাফাল কেলেঙ্কারি, একদম নস্যি, মানে টাকার অঙ্কে আর কি। সেটা একটা বড় ইস্যু কেন্দ্র। আর জাতীয় স্তরে তো শাসক দলে তাদের উন্নয়নের কথা বলছে, তাদের ইস্যু, আর বিরোধীরা পঞ্চায়েত। আমি জানতে চাইছি বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন কোন ইস্যুর কথা দরকার ছিল সব দলের ক্ষেত্রে? না, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় মূলত ইস্যু থাকবে দুটি। একটা, সরকারের তাদের উন্নয়নের ফিরিস্তি দেবে, আর বিরোধীরা দেখাবে কোন কোন জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে, কোন কোন জায়গায় সম্ভাবনা ছিল, আমরা এটা এগুলো করব, এইটা। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে এখন এমন একটা শাসক দল ক্ষমতায় আছেন যাদের রাজনীতির ধরন কমপ্লিটলি ডিফারেন্ট, তাদের মধ্যে এই বিষয়টা একটু আলাদা হয়ে যাচ্ছে। আর লোকাল স্তরে বা রাজ্য স্তরে যেটা, সেটা শাসক দল এবং বেসিক্যালি আর কি বিরোধীদের গণতন্ত্রের দাবি, যে প্রশ্নটা বারবার আসছে, এটা একটা বিরাট। আমরা অবশ্যই আপনাকে আসছি, এই যে গণতন্ত্রের কথা আমরা বলছি, মানে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার পদের যারা প্রতিনিধিত্ব করবে বা আইন রচনা করবে ভারতবর্ষের সংসদে গিয়ে, সেই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চলে আসছি মুর্শিদাবাদের ক্ষেত্রে। বর্তমান বহরমপুর কেন্দ্রের যিনি সাংসদ ছিলেন, এখন যিনি প্রার্থী হয়েছেন কংগ্রেসের পক্ষে অধীর রঞ্জন চৌধুরী, দীর্ঘদিন ধরে আমাদের মুর্শিদাবাদের কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, সেই সাথে এই বহরমপুর কেন্দ্রের তিনি সাংসদ। তো এই সাংসদ হিসেবে কতটা সাফল্য এসেছে 7টা বিধানসভা এলাকায়, সমগ্র মুর্শিদাবাদের কথা তো আমরা আসবই, কিন্তু তার সংসদ এলাকায় কি কি উন্নয়ন করেছেন, কতটা করা দরকার ছিল, আপনি কোন ভাবে দেখছেন? আপনার দেখুন, অ্যাকচুয়ালি বহরমপুরের লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, আমরা মনে করি যে মুর্শিদাবাদ জেলায় উন্নয়নের তিনি রূপকার এবং তার হাত ধরে মুর্শিদাবাদ জেলায় উন্নয়নটা শুরু হয়েছে। আজকে দেখুন, তার একজন লোকসভার সাংসদ, তার কাজ কখনোই নয় একটা সাইকেল বিলি করা, তার কাজ নয় কখনো কাউকে জুতো দেওয়া, তার কাজ তার লোকসভা কেন্দ্রে যে 7টা বা 8টা যা যেগুলো ক্ষেত্র আছে নির্বাচনের ক্ষেত্র, সেই ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, পাশাপাশি ভাবে আরো একটা মূল জায়গা আছে, সেটা একজন সাংসদের দায়িত্বের মধ্যে পড়ে অন্যতম, সেটা হচ্ছে তাকে পার্লামেন্টে পাঠানো হয় শুধুমাত্র তার লোকসভা যে এমপি কোটা, সেই টাকার প্রপার ইউটিলাইজেশন ছাড়াও এলাকার মানুষের কথা, দাবি দেওয়ার কথা, অভিযোগের কথা, সেটা পার্লামেন্টে গিয়ে তুলে ধরা। সেদিক দিয়ে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের যতগুলো সাংসদ আছে তার মধ্যে একটা অন্যতম পথিকৃৎ বলে আমরা মনে করি। কারণ কি, আপনারা অতীতে দেখেছেন যে তিনি যেদিন থেকে সাংসদ হয়েছেন সেদিন থেকে তিনি মুর্শিদাবাদ জেলায়, বিশেষ করে তার লোকসভা কেন্দ্রে, তিনি সেখানকার মানুষের অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো শ্রীবৃদ্ধির জন্য কখনো ডাইরেক্ট, কখনো ইনডাইরেক্ট, কখনো পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে আন্দোলন করেছে এবং সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে। এটা একদম পরীক্ষিত, হ্যালো, এটা একদম পরীক্ষিত, প্রমাণিত, হ্যালো, ঠিক আছে। কারণ হচ্ছে কি, তিনি যে যে কাজগুলো করেছেন, আপনারা সাধারণ মানুষ
সেগুলো উপলব্ধি করতে পারছে, শুধু তাই নয় তার সুযোগ সুবিধা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে পাচ্ছে। এটা কোনো মুখের কথা নয়। তার কতগুলো আপনাকে উদাহরণ দিতে হবে। উদাহরণ অবশ্যই আসবো, শ্রমিক অবস্থা আসবো আমি। যেহেতু আপনারা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে সংসদের যে দিকটা, সেই দিকটা নিয়ে এখন কোনো প্রাধান্য নেই। ছিলেন যিনি আপনাদের বদরুজ্জামান খান, মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ, তো আপনারা বিরোধী পক্ষ হিসেবে সংসদের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় সাংসদে আপনারা কিভাবে দেখছেন? অধিপক্ষ যে উন্নয়নের কথা বললেন, আপনি কি একমত? আপনারা এই বিষয়ে বক্তব্য আপনাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি যে রাজনীতিতে বিশ্বাস করি এবং যা বাস্তবিক ঘটনা, যে অধীরবাবুর উন্নয়নের আমি গুণমুগ্ধ নই। আজ থেকে 8 বছর আগে অধীরবাবুর উন্নয়ন সম্পর্কে যে গল্প ইত্যাদি শোনা যেত, কার্যত সেটা এই ভোটের কোনো ইস্যু নয়। অধীরবাবু সম্পর্কে বহরমপুরে একটা রবিকুটি বেছে, তার জন্য নাকি বহরমপুর শহরের মহিলারা রাত্রি 11টার সময় নির্বিঘ্নে হাঁটতে পারতেন। আমি জানি না যে বহরমপুর শহরে অধীরবাবু নিজে এখন রাত্রি 11টার সময় নির্বিঘ্নে হাঁটতে পারেন। তবু আমাদের এই কেন্দ্রের মানুষ যে অধীরবাবুকে ভোট দিতে চাইছে, সেটা তার উন্নয়নে মুগ্ধ হয়ে গেছে। অধীরবাবু এই কেন্দ্রে মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধার করার একটা প্রতীকে পরিণত হয়েছে। এই লড়াইয়ে সেই কারণে মানুষের সাথ দিতে সিপিআইয়ের এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অধীরবাবুকে সমর্থন জানাচ্ছে। আমি আসবো, টিএমসি যেহেতু রাজ্যের একটা বড় ব্যবধানে অবস্থান করছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বহরমপুর কেন্দ্রের যিনি বিরোধী পক্ষ হিসেবে অবস্থান করছিলেন, তৃণমূলের সাথে সাথে আরএসপি একটা ফিগার, তো আপনারা কিভাবে দেখছেন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে? ভাই শুনতে পাই যে একটা পোকা যখন জীবিত থাকে সে একটা পিঁপড়েকে খায়, আর সেই পিঁপড়েটা যখন ওই পোকাটা মারা যায় তারপর সে ওই পিঁপড়েটাকেই পোকাটাকে খায়। তো আমরা প্রথম থেকেই শুনে আসছিলাম, এবং এটা আজকের কথা নয়, অধীরবাবু যখন 1 সালে সংসদ হয়েছে তারপর থেকে আমরা যে শুনে আসা কথা, এবং শুধু মানে বামপন্থী সিপিআই প্রত্যেকেরই অধীরবাবু নিজে প্রত্যেকটা জায়গায় বলেছিলেন বিরোধী শূন্য পৌরসভা, বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য, এসবগুলো তিনি নিজেও করেছেন। এবং আজকে এই যে কথাগুলো বারবার বলা হচ্ছে যে টিএমসি এইসব কাজগুলো করছে, সেগুলো প্রথমত অধীরবাবুর যে শিষ্যরা ছিলেন তারাই সেই কাজটা করছে। এবং সর্বপ্রথম অধীর চৌধুরী এই কাজটা সর্বপ্রথম শুরু করেছিলেন। কথা বলা হয়নি, আপনার সময় কোনো কথা বলা হয়নি, আপনি নিজে ভোট দিতে পারেননি। অধীরবাবু যে কাজটা শুরু করেছিলেন তার কাজটা আজকে শেষ হচ্ছে, এবং সন্তোষ সঙ্গে এটা আমি একমত। আজকে সত্যি উনি 11টার সময় চলতে পারবেন না, এবং এই কারণেই চলতে পারবেন না কারণ উনি এই লোকগুলোকে তৈরি করেছিলেন, এবং সেই লোকগুলোই আজকে অধীরবাবুর বিরুদ্ধে এইভাবে উঠে লেগেছে। আর উন্নয়নের কথা যদি বলি, প্রথমত বলি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় ছিল, এবং সেই সময় অধীরবাবু যদি সত্যি কাজ করার কোনো মানসিকতা সেই রকম ভাবে মুর্শিদাবাদ জেলার করে থাকতো, তাহলে তথাকথিত আমাদেরকে আজকে বলতে হতো না যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া একটা জেলা। তারা করছেন তাদের পক্ষ থেকে কংগ্রেসের গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে তারা সামিল হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে যে বিষয়ে পরিস্থিতি তৈরি হয়েছে বলে ওনারা দাবি করছেন, আপনারা কি বলছেন? গণতন্ত্র এবং উন্নয়ন মুর্শিদাবাদের বহরমপুরে কি দেখছেন, কি বলবেন? আজকে গণতন্ত্রের কথা যারা বড় করে ফলাপ করে বলছেন, গণতন্ত্রকে ধ্বংস কিন্তু তারাই একসময় করেছেন। আজকে অধীরবাবুর কথায় আসছে, মুর্শিদাবাদের মানুষ তার উপর আস্থা ভরসা অবশ্যই রেখেছিলেন, কিন্তু আজকে সুজয়বাবুকে জিজ্ঞাসা করছি যে অধীরবাবুর কাছ থেকে সবাই কেন সরে এসেছে? সমস্ত বেশিরভাগ এমএলএ এবং মেম্বার, পঞ্চায়েত সমিতি থেকে সবাই সরে আসলো কেন? এত কি হলো? আজকে এই অধীরবাবুই বলতেন বহরমপুরে 20-20, 22-22 কি করে বলতেন? সেখানে কি সত্যিকারের কোনো ভোট হতো? আজকে তো মানুষ মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে কেন্দ্র করে মানুষ ভোট দিচ্ছে। পঞ্চায়েতে যখন দেখলো যে অশুভ আঁকা, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আরএসপি সব এক জায়গায় আঁকা পেরেছে, সেই অশুভ আঁকাদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। আজকে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। জোর জবরদস্তিমূলক ভোট কোথাও হয়নি, গণতন্ত্র অবশ্যই আছে। আজকে
গণতন্ত্রের কথা গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে মানুষ ভোট দেয়। শ্রমিক বাবু আজকে যে কথাটা বললেন, অধীর বাবু গুণগান গাইছেন, 5 বছর আগে মাইক করে কিন্তু তার অপপ্রচার চালিয়ে আমি গুণগান গাইছি না, আপনি ওখানটায় বসে বসছেন। আজকে কংগ্রেসের ভোট পাচ্ছে। কথা হলো যে আপনারা কি করে জিতে এসেছেন। এলাকা উন্নয়নের জন্য 5 কোটি করে টাকা পান, প্রত্যেক বছর 5 কোটি করে টাকা, কিন্তু সেই উন্নয়নের ধারা নওয়াদায় অবশ্যই সেরকম কিছু নেই। প্রত্যন্ত গ্রামগুলো এখন নেই, তাই মানুষ সরে গেছে। আজকে প্রত্যেকটা গ্রামে দেখছি বা বুথে দেখছি আমরা যে কংগ্রেসে কোনো কর্মী মিটিং নেই। আজ অধীরবাবু আসছেন খোলা গাড়িতে রোড শো করে চলে যাচ্ছেন, কোনো পথসভা নেই, কোনো কিছুই নেই। আজকে মানুষ তাদের কাছ থেকে সরে গেছে, তাদের দোষর হয়েছে সিপিআইএম, তাদের দোষর এখন বন্ধ হয়েছে, পাশে পেয়েছে ভোট চাচ্ছে। গণতন্ত্রের কথা আসবে আপনার কাছে, এটা তো উন্নয়নের কথা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আপনি যেমন বললেন, শ্রমিকবাবু বললেন, সুজয়বাবু বললেন, একটা গণতন্ত্রের মানে প্রতিষ্ঠা করার যে বিষয়টা বা নির্বাচনে এখন সংসদীয় গণতন্ত্রের একটা গোলমাল হয়ে গেছে। গণতন্ত্র আজকের দিনের সবচাইতে সভ্য মানুষের কাছে গ্রহণযোগ্য পদ্ধতি। গণতন্ত্রের আগে যত রকম ব্যবস্থা ছিল সবগুলো পরিত্যাগ করে মানুষ এখন গণসুখ, যেটাকে বলা হচ্ছে পাবলিক গুড বা জনগণের মঙ্গল, তার শীর্ষবিন্দুতে পৌঁছানোর জন্য গণতন্ত্রকেই তাদের শ্রেষ্ঠ হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে। এবং দুঃখের কথা একই সাথে আজকের দিনের সবচাইতে লাঞ্ছিত শব্দ হচ্ছে গণতন্ত্র। সেই দলে আপনারা বামপন্থী হিসাবে আরএসপিকে সাপোর্ট করেছেন। আজকে হঠাৎ এমন কি হয়েছে যে আরএসপির প্রার্থীকে আপনারা সাপোর্ট না করে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আপনারা বলছেন গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, এই বিষয়ে আপনারও বক্তব্য? বলছি, আমি জাহাঙ্গীরদার কথা সূত্র ধরে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে ফরাসি বিপ্লব, ফরাসি এনলাইটমেন্ট, আধুনিক পৃথিবীতে 3টে পিলার যার উপরে আধুনিক সমাজ দাঁড়িয়ে। একটা হচ্ছে আধুনিকতা, বিজ্ঞান, অনুশীলন। সেকেন্ড পিলার হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। থার্ড পিলার হচ্ছে ডেমোক্রেসি। এবং একটা পিলার আর একটার সাথে খুব সম্পর্কিত। আপনি যদি ডেমোক্রেসি না রাখেন তাহলে কোনোভাবে আপনি সেকুলারিজম অর্থাৎ কমিউনালিজমকে কমব্যাট করতে পারবেন। সারা বিশ্বের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বেসিক কথা। আমাদের ইস্যু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে 16 বার যে নির্বাচন হয়েছে তাতে আমাদের এখানে বামপন্থীরা নির্বাচিত হয়েছে 12 বার। এটা বেশিরভাগ সময় প্রায় 7 বার দিলীপবাবু নির্বাচিত হয়েছে, ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছে। কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন হচ্ছে বামপন্থীদের কাছে চেঞ্জ করে। আমরা গোটা রাজ্যে, গোটা দেশে বিগত 2 বছর ধরে আমাদের পার্টি কংগ্রেস থেকে সিদ্ধান্ত করেছিলাম যে অল ইন্ডিয়া বা আমাদের রাজ্যের প্রেক্ষাপটে আমরা 2টো স্লোগানকে রেখে করেছি। সেটা হচ্ছে কেন্দ্র থেকে বিজেপি হটাও, দেশ বাঁচাও, আর রাজ্য থেকে তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। এই স্লোগানের উপর বেস করে আমরা পিপুলের মধ্যে গেছি।